একরেকে 14,000 কোটি টাকার 9 প্রকল্প, সরকারি তহবিল থেকে 11 ও বৈদেশিক ঋণ হিসেবে 3,000 কোটি টাকা বরাদ্দ। গ্যাসের সরবরাহ কমেছে 45 কোটি ঘনফুট। রাজধানীতে তীব্র সংকট, পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ব্যাহত শিল্প উৎপাদন। 24 জুলাইয়ের এই দিন রণক্ষেত্র রাজধানী। ঢাকা মেডিকেলে লাশের সারি, চিরুনি অভিযানে গ্রেফতার 1200, ব্যবসায়ীদের সঙ্গে হাসিনার বৈঠক। এবং ককরোচ আন্দোলনের তুঙ্গে দিল্লি, নড়ে বড়ে মোদির গদি। স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5 দফা দাবি বিরোধী দল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষ হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও পর্যালোচনা মূল এজেন্ডা হিসেবে নির্ধারিত ছিল। বৈঠকে প্রায় 14,800 কোটি টাকার মোট 9 উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে নতুন 4টি ও সংশোধিত 5 প্রকল্প অন্তর্ভুক্ত। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে 11,180 কোটি 17 লাখ টাকা ও বৈদেশিক ঋণ হিসেবে 3,550 কোটি 44 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজধানীতে চলছে গ্যাসের তীব্র সংকট। ফলে গ্যাস চালিত যানবাহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মালিক চালকেরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। এই অবস্থায় তাহলে ড্রাইভাররা কোথায় যাবো, কি করব, কি খাইবো? এই যে কিস্তি ফিস্তি নিয়ে আমরা সাধারণ গরিব মানুষ কোথায় যাবো? আমার পরিস্থিতি কি? আমাকে রাস্তা নামা ছাড়া কোনো পথ নাই। চোখে মুখে হতাশা, সিএনজি অটোরিকশার জমার টাকা তোলায় দায়, তার উপর সংসারের খরচের বোঝা। গ্যাস সংকটের কারণে ঠিকমতো চলছে না সিএনজি অটোরিকশার চাকা। পাম্পে পাম্পে ঘুরে কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। এয়ারপোর্টে সিরিয়াল দিছি 2 ঘন্টা, সে এনে পাচ্ছি 50 টাকার গ্যাস। এনে এসে সিরিয়াল দিছি 1 ঘন্টা, মাত্র পেলাম 30 টাকা। পাম্পে প্রেসার থাকে না, আমাকে 3 বছর গ্যাস লওয়া লাগে। রাস্তায় যাত্রী কম, আমাকে তো সমস্যা হয়ে যেতে আছে। গ্যাস সংকটের বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বেশি। তা দিনে দিনে বেড়েই চলেছে। তবে এ বিপুল চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি থেকে জাতীয় গ্রিডে 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে প্রতিদিনই 110 কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। সরবরাহকৃত গ্যাসের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে আসে 175 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে 95 কোটি ঘনফুট। যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে সরবরাহ 45 কোটি ঘনফুট কমে গেছে। এতে সংকট আরও তীব্র হয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। 2 মাস ধরে এত গ্যাসের সংকট, মানে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায়া দেখা গেছে 100 টাকা 150 টাকার আপনার গ্যাস নেওয়া হয়। দৈনিক 1000 টাকা জমা দেওয়া লাগে সারা রাত, আর এই সারা দিন আমরা মনে করেন গ্যাসের লিগা কোনো গাড়ি চালাইতে পারতেছি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে চরম হতাশ চালকরা। 4 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস পাচ্ছি মাত্র 150 টাকার। তখন কি বাসায় যেতে পারবো কিনা এটাই সম্ভব। আমি তো বারে চালাই, আমি হয়তো একটা টিপ মারতে পারবো, আবার গ্যাস নিতে হবে। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সংকট সৃষ্টি করছেন। সিলিন্ডারে করে বাইরে গ্যাস বিক্রির অভিযোগ করেন কেউ কেউ। সব লরি ভিতরে ঢুকে ওরা গোপনে গ্যাস দিতে আছে। ফজর আদান দিছে, সেই সময় গাড়ি লিয়ে আইছে, অন্তরি গ্যাস পাইনি। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সরকারের কাছে আমরা দাবি, আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস দরকার এবং টাইম শিডিউলটা যেন স্থগিত করে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে গ্যাসের তীব্র সংকটে ময়মনসিংহের দীঘার কান্দায় ঢাকা বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এদিকে রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হতে পারে এমন গুজব কেন্দ্র করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের চালকরা তেল নিতে ভিড় করেন ফিলিং স্টেশনগুলোতে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ও নিয়মিত সরবরাহ অব্যাহত আছে।
হাম ও হামের উপসর্গে গেল 24 ঘন্টায় আরও 3 শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন। এ নিয়ে এই বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 107 জনে। সংখ্যা বিবেচনায় সারা দেশের মধ্যে সিলেটের অবস্থান দ্বিতীয়। এদিকে খুলনায় এই রোগে এক শিশু মৃত্যু হয়েছে। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল 6 মাসে এইডসে মারা গেছে 8 জন। আক্রান্তদের বড় অংশই সমকামী। নিয়ন্ত্রিত জীবনযাপন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানান চিকিৎসকরা। মোহাম্মদ শাহাবুদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কুমিল্লায় দিন দিন বাড়ছে এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এইডসের নীরব থাবায় গত 6 মাসে মারা গেছেন 8 জন, আর 49 জনের এইচআইভি শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে 7 থেকে 8 জনের পরীক্ষা করা হয়, যার অধিকাংশই কুমিল্লার। 7-8 জন মতো টেস্ট করেছি, সব কিন্তু কুমিল্লার পেশেন্ট। সম্প্রতি এইডসে আক্রান্তদের মধ্যে সমকামিতার সংখ্যা সবচেয়ে বেশি। অনিয়ন্ত্রিত জীবনযাপন, রোগ গোপন রাখা, সময় মতো পরীক্ষা না করা, মূলত এসব কারণেই এই রোগ ছড়াচ্ছে বলে মনে করেন সচেতন মহল। প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা অবৈধভাবে হোটেল ব্যবসা নামে সমকামিতার সুযোগ দিচ্ছে, মিলন মেলার সুযোগ দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে এই হোটেলগুলি বন্ধ করে দিন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ডেটিং অ্যাপসের পরিচয়ের পর অরক্ষিত শারীরিক সম্পর্কের মাধ্যমে বাড়ছে নীরব ঘাতক এইডস সংক্রমণের ঝুঁকি। কিছু ডেটিং অ্যাপস আছে, এই অ্যাপস ব্যবহার করে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, তারা এরকম একত্রে মিলিত হয় এবং কি এই আপনার ঝুঁকিপূর্ণ কাজে তারা লিপ্ত হয়। এই পেশেন্টগুলো আসে আমরা যেটা জিজ্ঞাসা করে জানতে পারি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক। 42 রোগীর মধ্যে 24 জন শুধু মেল সেক্স উইথ মেল, মানে সমকামিতার মাধ্যমে এটা ছড়াইছে। আর কিছু আছে এইডস ডায়াগনোসড হইয়া মাইগ্রেন্ট পিপল, বাইরের থেকে আসতেছে। কিছু আছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা মানে এইডসের রোগী যারা, তারা তার পার্টনারের সাথে এটা নিয়ে কথা বলে না, তখন সে তার ওয়াইফের সাথে ছড়ায়, ওয়াইফ তার বাচ্চার মাধ্যমে ছড়ায়। এরকম কিছু কিছু ট্রান্সমিট হচ্ছে আর কি রোগী। বাঁচতে হলে নিরাপদ সম্পর্ক স্থাপন, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রক্ত পরিসঞ্চালনের সময় স্ক্যানিং টেস্ট করা জরুরি বলে জানান সিভিল সার্জন। ঝুঁকিপূর্ণ তাদের সাথে আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম করছি। এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রধানত নিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং রক্ত পরিসঞ্চালনের সময় স্ক্রিনিং টেস্ট করে নিতে হবে। এইডস বা এইচআইভি থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী উপায় হলো সতর্কতা এবং সচেতনতা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। নদী ভাঙনে প্রতি বছরই বদলে যাচ্ছে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার চিত্র। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর তীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়কসহ নানা স্থাপনা। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মোহাম্মদ নূর উদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। মেঘ কিংবা বৃষ্টি দেখলেই কচা নদীর পাড়ে ছুটে আসেন ৮০ বছরের বৃদ্ধা বুরুজান বিবি। দুচোখ ভরা আতঙ্ক নিয়ে হিসেব মিলান ভাঙনে আবার কতটুকু জমিন বিলীন হলো। বুরুজানের মতো নদী পাড়ের হাজারো পরিবার জানে না বর্ষা শেষে মাথা গোজার শেষ আশ্রয়টুকু আদৌ থাকবে কিনা। পানি এলে তো আমরা চিনতে পারছি না, যখন বাসায় লই যাবে। পিরোজপুর সদর উপজেলার হুরুল্লাহাট, দেওনাখালী, নেসারাবাদের ছাড়ছিনা, কাউখালীর আমরাঝুরি সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার। বসতভিটা হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আশ্রয়ণ প্রকল্পে, কেউ আবার জীবিকার তাগিদে ছেড়ে গেছেন বাপদাদার ভিটেমাটি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থায়ীবাদের অভাবে প্রতি বছর নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। এই ভাঙন প্রতিরোধ করা ১ নম্বর উৎস হয়েছে ব্লক ফেলাইয়ে, তারপরে এই ভাঙনের করতে হবে, রাস্তা বেরিবাদ দিতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুল কলেজে যাইতে কষ্ট হয়, বাজারঘাট যাইতে কষ্ট হয়। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নাই যাওয়া। এখন যদি এরকম মজবুত বাঁধ না দেওয়া হয়, মসজিদ যে কোনো মুহূর্তে এরকম ভেঙে যাওয়ার। জেলায় ৩৩৩ কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ রয়েছে। কোন স্থানে ভাঙন পরিলক্ষিত হলে জরুরি ভিত্তিতে তা মেরামত করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পিরোজপুর জেলা সন্ধ্যা, বলেশ্বর, কাঁচা নদীর ফিজিবিলিটির কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা
বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়, সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। বছরের পর বছর নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে ঘর, জমি আর জীবিকার শেষ সম্বল। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই চলমান আন্দোলনে এদিন দমন-পীড়ন, শোক, অনিশ্চয়তার পাশাপাশি ছিল পরিবর্তনের প্রত্যাশা। দিনের শুরু থেকেই একদিকে চলে প্রশাসনের কঠোর পদক্ষেপ, অন্যদিকে শুরু হয় আন্দোলনকারীদের পাল্টা কৌশল, আসে নতুন কর্মসূচির ঘোষণাও। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ মোমেন্টাম। বিজন কুমারের প্রতিবেদন। জুলাই দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মাস। ৩৬ দিনের সংগ্রাম আর আত্মত্যাগে রচিত ন্যায়ভিত্তিক বাংলাদেশের গল্প, যে গল্পের প্রতিটি পাতায় লেখা ছিল দুর্বিনীত সাহসের অনবদ্য রূপরেখা। ২২ জুলাই ছিল সোমবার। শ্রাবণ বিদ্রোহে দেশ ছিল উত্তাল। রাত ১২টায় কারফিউ জারির পর থেকেই শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের ৬ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার হন বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্তত ১২০০ নেতাকর্মী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সোমবার পর্যন্ত ১৬৪টি মামলা করা হয়। এদিন কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে একই দিন দুপুরে শেখ হাসিনা বৈঠক করেন কিছু ব্যবসায়ীর সঙ্গে। বিতর্কিত ওই বৈঠকের পর আন্দোলন আরও বেগবান হয়। সরকারের কঠোর দমনপীড়নে যাত্রাবাড়ি, রামপুরা, বনশ্রী আর আফতাবনগর পরিণত হয় রণক্ষেত্রে। এসব এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে সেনাবাহিনী। এসব এলাকা পরিদর্শনে যান পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ হতে থাকে লাশের সারি। সোমবার পর্যন্ত নিহত ৬৮টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হতাহতের সংখ্যা বিবেচনায় সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই আন্দোলনকে সফল করুন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্ক নিয়ে ভারতের রাজনীতি এখন তুঙ্গে। রাজপথের বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও আটক নাটকের পর এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একচ্ছা বিরোধী শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তুলে ধরেছেন ৫ দফা দাবি। ভারতের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও সার্বিক চিত্র নিয়ে বিস্তারিত প্রিয়াঙ্কা নেতু ডেস্ক রিপোর্টে। দিল্লিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও আটকের মতো নাটকীয় ঘটনার পর কেন্দ্রীয় সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন তিনি। Young people of this country do not have any opportunities. All the doors are closed. সেই সঙ্গে শিক্ষার্থী নির্যাতনের বিচার, শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ একাধিক দাবি তুলে ধরে পার্লামেন্টেও সরব থাকার ঘোষণা দিয়েছে বিরোধী শিবির। They are complaining about their future. They are saying that in this এদিকে মঙ্গলবারের বিক্ষোভ থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ। তবে পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয়। আটক থাকা অবস্থাতেই একটি ভিডিও বার্তা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ভিডিও বার্তায় সরকারের সামনে ৫ দফা দাবি পেশ করেন তিনি। সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান রাহুল। এছাড়া দমন-পীড়নের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা এবং বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা সহ যত দ্রুত সম্ভব শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার চান বিরোধী নেতা। Vice Chancellors of universities, we have no future. That's what they're saying. তবে কংগ্রেসের এমন অবস্থানের তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করে বলেন, রাহুল গান্ধী সংসদে গঠনমূলক আলোচনার অবস্থান থেকে সরে এসে হঠাৎ মন্ত্রীদের পদত্যাগের দাবি তুলেছেন, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। বরিশালের বাকেরগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে 2 বছর ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন 10 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। চলতি বর্ষা মৌসুমের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে। দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এম এ সাখাওয়াত হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারোরিয়া ইউনিয়নের উপর দিয়ে নির্মিত সড়কটি অন্তত 10টি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। 21,75,00,000 টাকারও বেশি ব্যয়ে 10 কিলোমিটার এই সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছিল 2 বছর আগে, কিন্তু অভিযোগ উঠেছে কাজের সামান্য অংশ শেষ করেই নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের আশঙ্কা, দ্রুতই এই সড়কটির কাজ শেষ করা না হলে চলতি বর্ষা মৌসুমে দুর্ভোগ বৃদ্ধি পাবে আরো কয়েক গুণ। 3টি স্কুল, হাই স্কুল সহ প্রাইমারি, মাদ্রাসা, কিন্তু জন দুর্ভোগের শেষ নাই। 4-5 বছর ধরে এই একই অবস্থা, মাঝে মাঝে একটু আসে, তারপরে আর কোনো খবর থাকে না। এই অটো নিয়ে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, জায়গাতে দৈনিক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যেমন মোটরসাইকেল এমন অটো। গত 2 বছর ধরে আমরা দেখে আসছি যে রাস্তার কাজ চলতেছে। বৃষ্টির সময় রাস্তায় পানি, তারপরে হাঁটার কোনো অবস্থা থাকে না, যখন গাড়ি যায় পাশ দিয়ে তখন অনেক ধুলাবাড়ি ওঠে। এদিকে জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। দায়িত্বপ্রাপ্ত যারা এই সড়কের সাথে জড়িত আছেন, এলজিইডি, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এই রাস্তাটা যাতে মানুষ চলাচল উপযোগী হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। বর্তমানে কিছু দ্রব্যমূল্য, ভিটামিনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, সেই কারণে কিছু ধীর গতি হচ্ছে। তো আশা করতেছি আমাদের যে পর্যাপ্ত সময় আছে, যে 30/6/2027 পর্যন্ত সময় আছে ঠিকাদারের, এর আগে কাজটা সম্পন্ন হবে। কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপে দ্রুতই সড়কটি চলাচলের উপযোগী হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার ফুটবল। দীর্ঘ 8 বছর পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ আবারও বাংলাদেশে ফিরছে। এছাড়া আসরের সূচি চূড়ান্ত করেছে সাফ। আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকার ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। এই আসরকে কেন্দ্র করে 24 জুলাই অফিসিয়াল লোগো উন্মোচন করা হবে। এরপর 1 আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার অফিসিয়াল ড্র। এর আগে বাংলাদেশে 2003, 2009 এবং 2018 সালে 3বার এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছিল। এবার ক্রিকেট। আফগানিস্তান জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন হাশমতুল্লাহ শহীদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি নিজের এক আকস্মিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। 2022 সালের জানুয়ারি থেকে তার নেতৃত্বে 55 ওয়ানডে ম্যাচ খেলে রেকর্ড 27টিতে জয়লাভ করে আফগানরা। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে তার অধীনেই ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিল আফগানিস্তান। এছাড়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় আসে তার হাত ধরে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। একদিকে 14,000 কোটি টাকার 9 প্রকল্প, সরকারি তহবিল থেকে 11 ও বৈদেশিক ঋণ হিসেবে 3,000 কোটি টাকা বরাদ্দ। গ্যাসের সরবরাহ কমেছে 45 কোটি ঘনফুট। রাজধানীতে তীব্র সংকট, পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ব্যাহত শিল্প উৎপাদন। 24 জুলাইয়ের এই দিন রণক্ষেত্র রাজধানী, ঢাকা মেডিকেলের লাশের সারি, চিরুনি অভিযানে গ্রেফতার 1200, ব্যবসায়ীদের সঙ্গে হাসিনার বৈঠক। এবং ককরোচ আন্দোলনের তুঙ্গে দিল্লি, নড়ে পড়ে মোদির গদি, স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5 দফা দাবি বিরোধীদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।